এই স্পেশাল ক্লাসটাতে আমরা গত ক্লাসে অর্গানিকের কোয়ালিটেটিভ ফাংশনাল গ্রুপ আইডেন্টিফিকেশনের উপরে ক্লাসটা শুরু করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে লেসাইন টেস্টের জন্য একটা কম্পাউন্ডকে কিভাবে কি থাকা উচিত, মানে অ্যাকচুয়ালি লেসাইন টেস্টে কি হয় সেটা আমরা আগের দিন ডিসকাশন করেছিলাম। তো ওইখানে যদি আরেকটু কন্টিনিউ আমরা করি যে এরকমই কিছু অর্গানিক মলিকুলার স্ট্রাকচার মনে কর আমাকে দিয়ে দিল, ফিনাইল ব্রোমাইড বা এরকমই টাইপের, তারপরে বেঞ্জাইল ব্রোমাইড, তারপরে মনে কর মিথাইল ব্রোমাইড, তারপরে আরো একটা কিছু মনে কর তোর ইথাইল ব্রোমাইড, এই টাইপের কিছু একটা কম্পাউন্ড দিয়ে বললো যে এদের মধ্যে কে সিলভার নাইট্রেটের প্রেজেন্সে সিলভার ব্রোমাইডের প্রেসিপিটেট ফেলতে পারে। তাহলে একটা লজিক কি না, সবগুলোই কার্বন ব্রোমিন বন্ড কিন্তু কোভ্যালেন্ট বন্ড, বাট স্টিল এদের মধ্যেও এই কম্পাউন্ডটা যার কিনা কার্বোক্যাটায়নটা হাইলি স্টেবল হবে, বেঞ্জাইলিক কার্বোক্যাটায়ন, তার একটু পসিবিলিটি বেশি যে সে সহজে ব্রোমাইড মাইনাসটাকে লুজ করবে ইন প্রেজেন্স অফ সিলভার প্লাস। তাহলে এদের মধ্যে এই কম্পাউন্ড বা অন্য কিছু তো যদি দিয়ে দেয়, মনে কর টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড বা ধরো অ্যালাইল, এই ধরনের ব্রোমাইডগুলো কিন্তু খুব সহজেই সিলভার ব্রোমাইডের প্রেসিপিটেট ফেলতে পারে। তারপরে আরেক ধরনের কম্পাউন্ডের কথা আমরা যদি বলি, সেগুলো উচিত জানা। মনে কর অ্যানিলিন হাইড্রোক্লোরাইড, এরকম একটা মলিকুল, আর একটা মলিকুল মনে কর এর সাথে সামঞ্জস্য NH2Cl, এই দুটো মানে কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা সেম। তাহলে এটা হচ্ছে অ্যানিলিন হাইড্রোক্লোরাইড আর এটা হচ্ছে প্যারাক্লোরো অ্যানিলিন। এখন এই দুটো মলিকুলের ফাংশনাল গ্রুপের টেস্ট করলে সেম, দুটোই ডায়াজো টেস্ট দেবে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্যটা কি? এই মলিকুলটা কোনোভাবেই সোডিয়াম বাইকার্বনেটে এফারভেসেন্স দেবে না, কিন্তু এই .HCl মানে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, ফলে বাইকার্বনেট ছোঁয়ালেই এ কিন্তু খুব মানে সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইডের এফারভেসেন্স দেবে। আর কি পার্থক্য? দুটো মলিকুলই লেসাইন টেস্টে নাইট্রোজেনেরও টেস্ট দেবে, ক্লোরিনেরও টেস্ট দেবে, কিন্তু এই কম্পাউন্ডটা লেসাইন টেস্ট না করে, মানে উইদাউট সোডিয়াম ফিউশন না করে শুধু এর অ্যাকোয়াস সলিউশনে সিলভার নাইট্রেট যোগ করলে সিলভার ক্লোরাইডের হোয়াইট প্রেসিপিটেট পাওয়া যাবে। তার কি কারণ? না, তার কারণটা হচ্ছে এখানে ক্লোরাইড মাইনাসটা অ্যাকচুয়ালি আয়নিক হিসাবে আছে। তাহলে কি বললাম যে এই ক্লোরিনটা আয়নিক বন্ডেড আছে, ফলে এ প্রেসিপিটেশন যে মানে দিয়ে দেবে, কিন্তু দেবে না। তাহলে এইটা মোটামুটি একটা রিক্যাপিচুলেশন আমরা করলাম অ্যাবাউট দ্য লেসাইন টেস্ট। তারপরে এইবারে দেখ, আমরা যদি ফাংশনাল গ্রুপের দিকে যাই, তাহলে সবগুলোই তোরা যেগুলো জানিস, শুধু যে টাইপের কোশ্চেন একটু স্মরণ করিয়ে দেওয়া, এই যে 2,4-DNP টেস্ট বা ফিনাইল হাইড্রাজিন দিলে, মানে একই ধরনের তো বিক্রিয়া, সে তুই অক্সিন তৈরি বল, হাইড্রাজোন তৈরি বল, সেমি কার্বাজোন তৈরি বল, যাই পারে বল। তো মনে কর 2,4-DNP টেস্ট যেটা আমরা ল্যাবে করি, কে দেয় না কিটোন এবং অ্যালডিহাইড। তাহলে কিটোন প্লাস অ্যালডিহাইড এই ফাংশনাল গ্রুপ সম্বন্ধে আইডিয়া রাখতে হবে। শুধু তাই নয়, এখানে আরো একটা জিনিস স্মরণ করিয়ে দেওয়া, একবার যে জ্যামের কোশ্চেনে দিয়েছে দেখলাম যে প্রোটেক্টেড কিটোন বা অ্যালডিহাইড এই ধরনের মলিকুল যদি থেকে থাকে, তারাও কিন্তু 2,4-DNP টেস্ট দেবে। তার কারণটা হচ্ছে
2,4-DNPর সলিউশনটা কিন্তু অ্যাসিডিক, মানে যখন 2,4-DNPটা তৈরি করা হয় তখন কিন্তু মিথানলের মধ্যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ওখানে কিন্তু থাকে, ফলে প্রোটেক্টেড কিটোন বা অ্যালডিহাইড মানে এইরকমই, হয় সেটা অ্যাসিটাল ফর্মে আছে বা সেটা হেমি অ্যাসিটাল ফর্মে আছে। তাহলে এই ধরনের কোনো ফাংশনাল গ্রুপ যদি থেকে থাকে তারা কিন্তু 2,4-DNP টেস্ট দেবে, কারণ 2,4-DNP অ্যাড করা মানে অ্যাসিডিক কন্ডিশনে এই হেমি অ্যাসিটাল বা অ্যাসিটাল খুলে গিয়ে অ্যালডিহাইড বা কিটোনে কনভার্ট হয়ে যাবে, যা মানে যারা কিন্তু এই টেস্টটা দেবে। এবারে যে ফাংশনাল গ্রুপগুলো সম্বন্ধে একটু ক্লিয়ার কাট আইডিয়া থাকা উচিত, মনে কর এ স্টার আর সি ডবল বন্ড ও আর, এরা কিন্তু 2,4-DNP দেবে না, এই ধরনের এ স্টার লিঙ্কেজ, বা এরকম এস আর দে আর কল্ড থায়োএস্টার, এরাও 2,4-DNP দেবে না। বা যদি আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল থেকে থাকে এরকমই, তাহলে এই সেন্টারের এই কার্বনিলের ইলেকট্রোফিলিসিটি খুবই কম ডিউ টু কনজুগেশন, ফলে এরাও কিন্তু 2,4-DNP টেস্ট দেয় না। তাহলে এই ইনফরমেশন গুলোকে কিন্তু মাথায় রাখা উচিত। তাহলে এইটা গেল কি কিটোন বা অ্যালডিহাইডের টেস্ট। আচ্ছা বেশ, তারপরে আমরা যদি এই এই অ্যামিন গ্রুপের টেস্টের মধ্যে যাই, তাহলে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন কি করা হয় না অ্যাজোটাইট টেস্ট, সোডিয়াম নাইট্রাইট NaNO2HCl এই মিডিয়ামে অ্যাসিড মিডিয়ামে কি হয় ArN2+। তাহলে যেই আজকে এই কথাগুলো বলছি তাহলে সঙ্গে সঙ্গে কি কাজ হবে না পুরনো সেমিস্টারের খাতা খুলে এই ডায়োজোনিয়াম সল্টের চ্যাপ্টারটার পুরোপুরি কিন্তু পড়ে ফেলবি, সেখানে যা যাবতীয় রিয়াকশন সেগুলো আবার রিক্যাপিচুলেট কিন্তু করে ফেলবি। তাহলে কি হবে না ArN2+, এখানে কি করা হয় না অ্যালকালাইন বিটান্যাপথল মানে ONA এরকমই করা থাকে। কি হয় না এর আলফা পজিশনে এই ডাইজো কাপলিং হয়, ডাইজো কাপলিং রিঅ্যাকশনটাও কি না বেসিক্যালি ইট ইজ ওয়ান কাইন্ড অফ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ফলে কি হয় না এই ধরনের একটা মলিকিউল তৈরি হয় N ডবল বন্ড NAr এই OH এই অ্যাজোডাইল প্রেসিপিটেট করে। এই জন্যই বিটা ন্যাপথক্সাইড নেওয়া হয়। আলফা যদি নেওয়া হতো তাহলে কি হতো না আলফা নিলে বেসিক্যালি এই আলফা ন্যাপথল নিলে এই জায়গাটাতে মানে কাপলিং হতো, ওই রকমই ইন্ট্রামলিকুলার এইচ বন্ড হতো না, ফলে রেড ডাইয়ের প্রেসিপিটেট হতো না। সমস্ত রিঅ্যাকশন হতো সত্যি, এই ইন্ট্রামলিকুলার এইচ বন্ড হওয়ার জন্যই রেড ডাইয়ের প্রেসিপিটেশন পড়ে, যেটা কিন্তু অন্য ক্ষেত্রে হয় না। আচ্ছা এক্ষেত্রে একটু বলে রাখি, ফিনারের বই বা অন্য যে কোনো বই থেকে একটু দেখবি যে আলফা ন্যাপথল এবং বিটা ন্যাপথল এদের ফেরিক ক্লোরাইড দিলে কি কম্পাউন্ড তৈরি হয় সেইটা একটু দেখে নিবি নিজেরা। আলফা ন্যাপথল এবং বিটা ন্যাপথলকে ফেরিক ক্লোরাইড দিলে কি কম্পাউন্ড তৈরি হয় এবং যে কম্পাউন্ড তৈরি হয় তার অপটিক্যাল অ্যাক্টিভিটি সম্বন্ধে তোর কি ধারণা সেইটা একটু আমাকে করে পাঠাবি। এই প্রতিদিন ভিডিওতে মানে যেগুলো বলবো সেগুলো কিন্তু মানে করে পাঠাবি। এই ইন্টারাকশনটা মানে রাখাটা খুবই জরুরি কিন্তু, যেগুলো বললাম। বেশ, তাহলে এইটা গেল অ্যাজোডাইট টেস্ট। এবারে নাইট্রোর কি করা হয় রিডাকশন করে সেম টেস্ট, আর যদি অ্যামিন আর নাইট্রো থেকে থাকে তাহলে কি করা হয় না মুলিকেন বার্কার, মনে করে এই অ্যামিন আছে এই নাইট্রো আছে, তখন কি করা হয় নিউট্রাল মিডিয়ামে অ্যামোনিয়াম ক্লোরাইড আর জিঙ্ক ইথানল দিয়ে এই নাইট্রোটাকে পার্সিয়াল রিডাকশন করা হয়, করে কি করা হয় NaOH
এবারে সিলভার 1 দিলে এটা নাইট্রোর সাথে অক্সিডাইজড হয়ে যায় এবং সিলভার 0 রিডিউসড হয়ে প্রেসিপিটেট করে যায়। তাহলে এইটা গেল গিয়ে একটা মোটামুটি সামারি শিট এই প্র্যাকটিক্যালের, যেটা স্মরণ করানো। এবারে এখানে আরো দু একটা এই যখনই এই ডায়াজোটাইজেশনের প্রশ্নগুলো এলো তখন কিছু জিনিস একটু স্মরণ করাতে হবে। কি সেগুলো ভালো করে দেখবি। রেট অফ ডায়াজোটাইজেশন, দু নম্বরে কি দেখবি, স্টেবিলিটি অফ ডায়াজোনিয়াম সল্ট। মানে আমি যদি হিন্টস দিয়ে দেই, রেট অফ ডায়াজোটাইজেশন এই অ্যামিন এইখানে যদি OMe থাকে আর এখানে যদি NH2 নাইট্রো থাকে, নাইট্রো কার ডায়াজোটাইজেশন ফাস্টার হবে না, যেখানে লোন পেয়ারের ইলেকট্রন ডেনসিটি বেশি আছে তার ডায়াজোটাইজেশন ফাস্টার হবে। তাহলে এখানে ফাস্টার হবে, এখানে অনেকটা স্লোয়ার হবে। এইটা এক নম্বর। স্টেবিলিটি, ডায়াজোনিয়াম সল্টের স্টেবিলিটি কি, N ট্রিপল বন্ডেড N প্লাস, এখানে যদি OMe থাকে কি হবে, এই রেজোনেন্সটা করে এইটা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার পায়, ফলে কি এটা স্টেবল হয়। কারণ এটার ডিগ্রেডেশনের প্রথম স্টেপটা খেয়াল কর, Ar প্লাস আর N2 গ্যাসটা বেরিয়ে যায়, ফলে এইটাই হচ্ছে RDS। ফলে এই বন্ডটা যদি পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে যায় তাহলে আমার কি হবে, এই ডিগ্রেডেশনটা স্লো হবে, তাহলে ডায়াজোনিয়াম সল্টটা স্টেবল হবে। তাহলে প্যারামিথক্সি ডায়াজোনিয়াম সল্ট ইজ মোর স্টেবল দেন প্যারানাইট্রো ডায়াজোনিয়াম সল্ট। এইটা গেল। 3 নম্বর কি না, রেট অফ ডায়াজো কাপলিং। সেখানে কি বলা ছিল না, এরকমই একটা ছিল জিনিস যে চিন্তা কর N ট্রিপল বন্ড N প্লাস আর এইটার আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার ছিল, কি সেটা N ডবল বন্ড N প্লাস। তাহলে এখানে কি আমরা বলতাম না, একটাতে ডবল বন্ডটা টার্মিনাল নাইট্রোজেনে, অন্য একটাতে ডবল বন্ডটা ইন্টারনাল নাইট্রোজেন, ভেতরের নাইট্রোজেন। কি বলা হয়েছিল না, ডায়াজো কাপলিং এ অ্যাক্টিভেটেড নিউক্লিয়াসটা টার্মিনাল নাইট্রোজেনের উপরেই অ্যাটাক করে। তাহলে টার্মিনাল নাইট্রোজেনের উপরে পজিটিভ চার্জ, এই রেজোনেটিং স্ট্রাকচারটাই ডায়াজো কাপলিং এ মোর প্রোন টু টেক পার্ট, মানে এ অংশগ্রহণ করতে ভালোবাসবে দেন দিস। তাহলে এবারে আমরা বলি যে দুটো ডিফারেন্ট ডায়াজোনিয়াম সল্টের মধ্যে এই রেজোনেটিং স্ট্রাকচার আর এইটা, এখন দুটো রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে কেউ একটা কি হবে প্রিডমিনেন্ট, হয় এর পপুলেশন বেশি থাকবে বা এর পপুলেশন বেশি থাকবে। তাহলে যে ডায়াজোনিয়াম সল্টে এর পপুলেশন বেশি থাকবে সেই কি ডায়াজো কাপলিং এ ফাস্টার রেটে অংশগ্রহণ করবে। তাহলে চিন্তা করে দেখ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি অ্যাটাচ থাকে তাহলে এই প্লাস চার্জটা হবে আনস্টেবল, কিন্তু এ হবে স্টেবল। আর যদি, তাহলে আমরা বলতে পারি নাইট্রো যদি অ্যাটাচ থাকে তাহলে এই ফরম্যাটটা স্টেবল হবে, আর যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তাহলে এই রেজোনেটিং স্ট্রাকচারটা স্টেবল হবে। সেই জন্য ডায়াজো কাপলিং এ অংশগ্রহণ করে যদি কোনো ডায়াজোনিয়াম সল্টের সঙ্গে N2 প্লাসের সঙ্গে কোনো একটা ইলেকট্রন উইথড্রয়িং মানে নাইট্রো টাইপের গ্রুপ থাকলে দ্যাট উইল আন্ডারগো ডায়াজো কাপলিং ইন ফাস্টার রেট। ওই জন্য সেই গল্পটা বলছিলাম, ব্যাকডাই টেস্টের সময় নাইট্রো অ্যানিলিন নিয়েই ব্যাকডাই টেস্ট করতে লোকে পছন্দ করে, কারণ নাইট্রো অ্যানিলিনকে ডায়াজোটাইজড করলে সেই ডায়াজোনিয়াম সল্টগুলো কাপলিং এ ফাস্টার রেটে অংশগ্রহণ করবে, কারণ তার ক্ষেত্রে এই পজিটিভ চার্জ বিয়ারিং অন টার্মিনাল নাইট্রোজেন ওই রেজোনেটিং স্ট্রাকচারগুলোই প্রিডমিনেন্ট হবে। এই কথাগুলো বলা ছিল। এবং শুধু
তাই নয়, এরকমও আমরা এক্সাম্পল গত সেমিস্টারে পড়েছি যে তাহলে একটা ডাইজোনিয়াম সল্ট এরকমই N2+ এর যত বেশি নাইট্রো থাকবে 2,4,6 ট্রাইনাইট্রো, তাহলে এ হবে হিউজ হিউজ ইলেকট্রোফিলিক, মানে এর ইলেকট্রোফিলিসিটি ট্রিমেন্ডাসলি হাই হবে, এত বেশি হাই যে এ মডারেটলি অ্যাক্টিভেটেড নিউক্লিয়াসের সাথেও কাপলিং করবে, লাইক মেসিটিলিন। মেসিটিলিনের মতো মডারেটলি অ্যাক্টিভেটেড নিউক্লিয়াসের যে কোনো একটা কার্বন সেন্টার দিয়ে কিন্তু কাপলিং করে দেয়। এই জিনিসগুলো বেসিক কেমিস্ট্রি একদম খেয়াল রাখতে কিন্তু হবে, বা এর উপরে বেস করে আরো দু একটা প্রবলেম আমরা ডিসকাশন কিন্তু করে দিয়েছিলাম, সেইগুলো আবার একটু ভালো করে রিপিট করে নিবি, একটু ভালো করে দেখে নিবি। বেশ, তাহলে আমরা এই অর্গানিকের প্র্যাকটিক্যালটা এই পর্যন্তই বললাম। এখানে যার যা কিছু হবে প্রবলেম, আরো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে লিখে পাঠাবে। আচ্ছা, এবারে আজকে আমার একটু ইচ্ছা আছে যে আরেকটু অন্য প্র্যাকটিক্যালের দিকে যাই। কি সেটা না, তো আজকে আমার ইচ্ছা আছে যেটা নিয়ে আরেকটু বলার, সেটা হচ্ছে গিয়ে ভিটামিন সি এস্টিমেশন। ভিটামিন সি এস্টিমেশন, আমরা ভিটামিন এ কে কি বলি না অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। এখন ভিটামিন সি কে এস্টিমেশন করা হয় কিভাবে না, আয়োডিমেট্রি মেথড হতে পারে বা আয়োডোমেট্রি মেথড হতে পারে। আয়োডিমেট্রি, আয়োডোমেট্রি যে কোনো একটা মেথড দিয়ে করা যেতে পারে। আমি আয়োডিমেট্রিটা নিয়ে আজকে একটু বলবো। এই দুটোর মধ্যে পার্থক্য কি, যদি কোনো রিয়াকশনে ডাইরেক্ট আয়োডিন বোতল থেকে নিয়ে কাজ করা হয়, ডাইরেক্ট মানে আয়োডিন বোতলে আছে তাকে নিয়ে যদি কাজ করা হয়, দ্যাট এক্সপেরিমেন্ট ইজ কল্ড আয়োডিমেট্রি। আর যদি অন্য কোনো রিয়াকশনের সাহায্যে রিয়াকশনের মধ্যে ইন সিটু মানে ওই সময়ে আয়োডিন জেনারেট করে নিয়ে রিয়াকশন করা হয়, দ্যাট উইল বি কল্ড আয়োডোমেট্রি। এখন ভিটামিন সির স্ট্রাকচার দেখ, অ্যাসকর্বিক অ্যাসিডের স্ট্রাকচারটা হচ্ছে এই রকম, এই ডবল বন্ড ও OH OH, এই OH এই CH2OH, এটা হচ্ছে ভিটামিন সি স্ট্রাকচার। আয়োডিন কি করে না একে অক্সিডাইজ করে, মানে ওই যে নিচে যে দুটো OH আছে দে ইজ কনভার্টেড টু কিটোন, এই আর উপরের গুলো এগুলো কিছু হয় না, এগুলো ঠিকঠাক থাকবে। তাহলে এই সেন্টারটা অক্সিডাইজড হয়ে গেল, প্লাস কি হয় 2I- প্লাস 2H+। তাহলে এই ধরনের বেসিক্যালি একটা রিঅ্যাকশন হবে। তাহলে এটা 2 ইলেকট্রন ট্রান্সফার রিঅ্যাকশন, কারণ এইখানে একটা ডট ডট এইখানে থেকে একটা বেরিয়ে যায়, এখান থেকে একটা বেরিয়ে যায়। তার মানে I2 এই ভিটামিন সি কে অক্সিডাইজ করছে, আয়োডিন ভিটামিন সি কে অক্সিডাইজ করছে, নিজে রিডিউসড করে I- এ কনভার্ট হচ্ছে। তাহলে এই প্র্যাকটিক্যালের বেসিক থিওরিটা কি হবে? বেসিক থিওরিটা হচ্ছে আমার কাছে একটা আয়োডিনের সলিউশন আছে, স্ট্যান্ডার্ড আয়োডিনের মানে সলিউশন। আয়োডিনের মানে আয়োডিন একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, ফলে আয়োডিনের সলিউশনটা ডাইরেক্ট ইউজ করা যাবে না। তাহলে আয়োডিন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, আয়োডিনের সলিউশন তৈরি করা হলো, তাকে অন্য কোনো মেথডে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। কি মেথডে পরে সেটা আসছি। আচ্ছা, তাহলে আমার কাছে স্ট্যান্ডার্ড আয়োডিনের সলিউশন আছে। এবারে মানে ব্যাপারটা বোঝ, একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে এরকম করে আমার কাছে এখানে একটা ভিটামিন সির সলিউশন আছে।
ভিটামিন সির সলিউশন আছে। আমি কি করলাম, ওপর থেকে I2 অ্যাড করলাম। কি I2? স্ট্যান্ডার্ড I2, মানে স্ট্যান্ডার্ডাইজ I2 সলিউশন যোগ করে দিলাম। কতটা যোগ করব না এক্সেস কিন্তু যার ভলিউম এবং স্ট্রেংথ আমার জানা, তাহলে এর ভলিউম আর স্ট্রেংথটা হচ্ছে নোন। তাহলে এক্সেস আয়োডিন সলিউশন, এক্সেস স্ট্যান্ডার্ড আয়োডিন সলিউশন ভিটামিন সি তে যোগ করে দিলাম। কি হবে না আয়োডিনের মানে কালারটা কি স্ট্রংলি পার্পল। তাহলে যেই আমি মনে কর 50 ml যদি অ্যাড করি 2 পিপেট, মানে 25 ml এর পিপেটে 2 পিপেট, তাহলে এমন ভাবে করা হলো যে প্রথমে যেই অ্যাড করছি ভিটামিন সির উপরে আয়োডিন যেই অ্যাড করছি, আয়োডিনের কালারটা সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যাচ্ছে। কি হবে? সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যাবে। তার কি কারণ না সঙ্গে সঙ্গে I2 ভিটামিন সি কে অক্সিডাইজ করে দিচ্ছে, করে নিজে I মাইনাসে কনভার্ট হয়ে যাচ্ছে। যেই সমস্ত ভিটামিন সিটা অক্সিডাইজড হয়ে যাবে, তারপরে এক্সেস I2 যেই আমি অ্যাড করব, কি থাকবে সলিউশনে? এক্সেস আয়োডিন থাকবে। সেই এক্সেস আয়োডিনের কালারটা কি? সেই কালারটা হচ্ছে লাল কালার, রেডিশ পার্পল, যেমন I2 হয় কালার তোরা দেখেছিস। তার মানে এক্সেস অ্যাড করে দিলে যদি কালারটা থেকে যায়, তাহলে কি বুঝলাম যে পুরো ভিটামিন সি অক্সিডাইজড হয়ে গেছে, এক্সেস I2 আছে। কতটা স্ট্যান্ডার্ড I2 অ্যাড করেছি তার ভলিউম জানা, তার স্ট্রেংথ জানা। এবারে যে এক্সেস I2টা কনিক্যালের মধ্যে আমার আছে, আমি সেটাকে টাইট্রেশন করব। কি করব? সেটাকে আমি টাইট্রেশন করব। কি দিয়ে? স্ট্যান্ডার্ড থায়োসালফেট সলিউশন দিয়ে সেটাকে আমি কি করব না আমি সেটাকে টাইট্রেট করব। থায়োসালফেট স্ট্যান্ডার্ড কি করে করতে হবে তোরা সেটা জানিস, ওই ডাইক্রোমেট মেথড দিয়ে। তাহলে আমি এই টাইট্রেশনটা করলে কি পাবো না কতটা এক্সট্রা I2 আছে, I2-র স্ট্রেংথ জানা, I2-র কতটা ভলিউম আছে সেটা জানা নেই। থায়োসালফেটের স্ট্রেংথ জানা আর বুরের ডিডিং থেকে থায়োসালফেটের ভলিউম পেয়ে যাব। তাহলে আমি কি পেয়ে যাব না কতটা এক্সট্রা I2 আছে এর মধ্যে পেয়ে যাব। তাহলে আমি যদি 50 ml আয়োডিন যোগ করে থাকি আর আমার এক্সট্রা I2 যদি এখানে 24 ml মতো মানে থেকে থাকে, তাহলে বলতে পারি 26 ml এর ইকুইভ্যালেন্ট I2টা that was consumed to oxidize vitamin C, মানে ওই অতটা ভিটামিন সি কে অক্সিডেশনের জন্য কাজে লেগেছে। আবারও বলছি, আমি 50 ml I2 যোগ করেছি, কিছুটা ভিটামিন সির সাথে রিঅ্যাকশন করেছে, কিছুটা এক্সট্রা আছে। তাহলে এক্সট্রাটাকে আমি থায়োসালফেট দিয়ে টাইট্রেট করে পেয়ে গেলাম। একে বলা হয় ব্যাক টাইট্রেশন। দিস মেথড ইজ কল্ড ব্যাক টাইট্রেশন। তাহলে ব্যাক টাইট্রেট করে আমি এক্সট্রা I2-র ভলিউমটা পেয়ে গেলাম। তাহলে 50 থেকে বাদ দিলে যে ভলিউমটা থাকবে, দ্যাট অ্যামাউন্ট হ্যাভ বিন ইউজড টু অক্সিডাইজড ভিটামিন সি। তাহলে সমস্ত রিঅ্যাকশন কি মেনে হয়? ইকুইভ্যালেন্সি মেনে হয়। তাহলে আমি বলতে পারি 1000 ml 1 নরমাল I2 সলিউশন সমান 1 ইকুইভ্যালেন্ট অফ ভিটামিন সি। ভিটামিন সির ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে? এর মলিকুলার ওয়েট বাই 2, এত গ্রাম, তাহলে অত গ্রাম। তাহলে তোর ওই ব্যাক টাইট্রেট করে ওটাকে বাদ দিলে 26 ml x নরমাল মনে কর I2 কনজিউম হয়েছে ইজিক্যাল টু কত গ্রাম মনে কর z গ্রাম ভিটামিন সি। তাহলে z গ্রাম ভিটামিন সি কত ml তুই নিয়েছিলিস, তাহলে তার মধ্যে আছে যদি 25 ml নিস তাহলে কি z গ্রাম পার 25 ml, সেখান থেকে তুই গ্রাম পার ml পেয়ে যাবি, বাকি পেয়ে যাবি গ্রাম পার লিটার পেয়ে যাবি। বা যদি বলে এতটা একটা সলিড কাগজে দিয়েছিল সেটাকে কোয়ান্টিটেটিভলি ট্রান্সফার করেছিলিস,
তাহলে ডাইরেক্ট অত গ্রাম পেয়ে যাবি একদম। তাহলে এই ধরনের প্র্যাকটিক্যাল প্রচুর আছে, প্রচুর। সবার বেসিক থিওরি এক, ব্যাক টাইট্রেশন, এই ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে। সবার বেসিক ব্যাপারটা এক। কি কি জিনিস তোরা পড়ে করে আমাকে পাঠাবি, একদম ঝাড়া মুখস্থ থাকবে। থায়োসালফেটের ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে, I2 এর ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে, ভিটামিন সি এর ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে। আমি একটা নিউমারিক্যাল প্রবলেম পাঠিয়ে দেবো, সেইটা পড়ে তোরা পাঠাবি যে এত ml বলে দেবো, তাহলে কতটা ভিটামিন সি আছে নিজেরা খাতাতে একটু মানে ক্যালকুলেশন করে সেটাকে পাঠাবে। এই জিনিসগুলো যেন একদম কেয়ারফুল থাকে। তাহলে এই মেথডটাকে আমরা কি বলছি, মানে আয়োডিনটা ডাইরেক্ট নেওয়া হচ্ছে। এখন এই আয়োডিন ডাইরেক্ট নেওয়া, এইটাকে একটু এগুলো পরীক্ষাতে হয়তো দেয় না, মানে আয়োডিন খুবই ভোলাটাইল। ওই জন্য আয়োডিনের সলিউশন করতে হলে এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়োডাইড দিয়ে রাখা হয়, মানে টু মেক ইট সলিউবল দিস ইজ কনভার্টেড বেসিক্যালি ট্রাই আয়োডাইড মাইনাস I3 মাইনাস। এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। বেসিক্যালি রিঅ্যাকশন কে করে, I2 করে। বেসিক্যালি রিঅ্যাকশন কে করে, I2 করে। এই হচ্ছে গিয়ে মানে ব্যাপার। এই রিঅ্যাকশনটাকেই যদি আয়োডিমেট্রির বদলে আয়োডোমেট্রি দিয়ে করতে বলে, তাহলে কি করে হবে করা, কিছুই নয়। তাহলে সেখানে KiO3 নেওয়া হয়, পটাশিয়াম আয়োডেট। অ্যাসিড মিডিয়ামে I মাইনাস থেকে ও ইনসিটু I2 লিবারেট করে। পটাশিয়াম আয়োডেট একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, তার মানে ওর ইকুইভ্যালেন্টে I2 লিবারেট করবে। তাহলে ডাইরেক্ট আয়োডিন না যোগ করে একই এক্সপেরিমেন্ট, একদম একই, কি অ্যাড করে দেওয়া হবে, পটাশিয়াম আয়োডেট আর Ki আর অ্যাসিড অ্যাড করলে কি হবে, রিঅ্যাকশন মিডিয়ামে I2 তৈরি হবে। সেই I2 ভিটামিন সি কে অক্সিডাইজ করবে, যেটা এক্সট্রা পড়ে থাকবে তাকে থায়োসালফেট দিয়ে ব্যাক টাইট্রেট করব, করলেই কতটা আমার I2 ভিটামিন সির জন্য লেগেছে সেই জিনিসটা আমরা পেয়ে যাব। এই এক্সপেরিমেন্টে খেয়াল রাখবি, ইন্ডিকেটর ইউজ করা হয় কি না, স্টার্চ, ফ্রেশলি প্রিপেয়ার্ড স্টার্চ, 1% স্টার্চের সলিউশন। স্টার্চ ইজ নাথিং বাট, at this time you should know, starch is basically a polysaccharide। আমরা অলরেডি কার্বোহাইড্রেট পড়া শুরু করে দিয়েছি। স্টার্চ হচ্ছে একটা পলিস্যাকারাইড, মানে প্রচুর পরিমাণে মনোস্যাকারাইড পর জুড়ে লিনিয়ার চেন হতে পারে, ব্রাঞ্চ চেন হতে পারে, একটা হেলিক্স স্ট্রাকচার মতো তৈরি করতে পারে, তার নাম হচ্ছে স্টার্চ। স্টার্চের মধ্যে আয়োডিন ঢুকে যায়, স্টার্চের স্ট্রাকচারের ভেতরে আয়োডিন ঢুকে গেলে ব্লু কালার তৈরি হয়, ব্লু কালার। স্টার্চ আয়োডাইডের হচ্ছে যে কালারটা ব্লু, আর সেই জন্য স্টার্চ ইজ ইউজড অ্যাজ এ ইন্ডিকেটর ইন আয়োডিমেট্রি অর আয়োডোমেট্রি। এই এক্সপেরিমেন্টে এই জন্য ব্যবহার করা হয়। তাহলে এই জিনিসগুলোকে আমাদের মাথাতে একটু রাখতে হবে। তাহলে ধর আমি যদি এরকম একটা প্রবলেমের কথা বলি যে সাম অ্যামাউন্ট অফ ভিটামিন সি কে আমরা এস্টিমেট করছি বাই আয়োডিমেট্রি মেথড। আয়োডিমেট্রি মেথডে ডিউরিং ব্যাক টাইট্রেশন কি হয়েছে আমার না, n/10 থায়োসালফেট was consumed during back titration। কত লেগেছে মনে কর 23.8 ml। আর এস্টিমেশনটা করার সময় 50 ml
n/10 I2 solution added, স্ট্যান্ডার্ড I2 solution added। তাহলে ডিউরিং ভিটামিন সি এস্টিমেশন অফ এ স্যাম্পল অফ ভিটামিন সি বাই আয়োডিমেট্রি 50 ml standard n/10 I2 solution added and in back titration 23.8 ml in standard n/10 thiosulfate solution was consumed. What is the amount of vitamin C present in the sample? ওই স্যাম্পলে কতটা ভিটামিন সি আছে এই ক্যালকুলেশনটা করে পাঠাবে আমাকে, এইটা বলা ছিল। আর কি ওই ইকুইভ্যালেন্ট ওয়েট গুলো কি মানে কি করে ক্যালকুলেশন করতে হয় সেইটা আমরা তো বললাম যে ওটাও ভালো করে দেখে রাখবি। আমরা পরের দিন এই ব্যাক টাইট্রেশনের মধ্য দিয়ে কিভাবে ফেনল এস্টিমেট করতে হয় আর কিভাবে যেহেতু অ্যানিলিন এস্টিমেট করতে হয় সেই কথাগুলো আমরা ডিসকাশন করব।